হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব হ্যামলেট। হ্যামলেটে লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার, আর এটা হচ্ছে একটা ট্র্যাজেডি, রিভেঞ্জ ট্র্যাজেডি বলা যায় এটা। তো এটা হচ্ছে একটা রিভেঞ্জ ট্র্যাজেডি, যেটা ফুল টাইটেল হলো দ্য ট্র্যাজেডি অফ হ্যামলেট, অর্থাৎ দ্য ট্র্যাজেডি অফ হ্যামলেট প্রিন্স অফ ডেনমার্ক। এটা হচ্ছে এটার ফুল টাইটেল, আর এটা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। এটা ফার্স্ট পারফরমেন্স হয়েছে 1600-তে আর পাবলিশড হয়েছে 1603-এ। এটাতে মোট 5টা অ্যাক্ট রয়েছে, আর এটার টাইম সেটিং হচ্ছে এলিজাবেথান পিরিয়ড অফ রেনেসান্স সেই সময়ে, আর প্লেস সেটিং হচ্ছে ডেনমার্কে। এখানে আমরা কয়েকটা প্লেস পাই এই ট্র্যাজেডিটাতে, সেগুলো হলো ডেনমার্ক, নরওয়ে, ফ্রান্স, ইংল্যান্ড এবং উইটেনবার্গ ইউনিভার্সিটি। আর কথা আমরা এই ট্র্যাজেডিতে পাই। তারপর কয়েকটা থিমস পাই, সেগুলো হলো রিভেঞ্জ, করাপশন, রিলিজিয়ন, পলিটিক্স, অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়েলিটি অ্যান্ড ওমেন। তারপর কয়েকটা সিম্বল পাই, সেগুলো হলো ব্যাড ওয়েদার, হ্যামলেটস, ডার্ক ক্লথস, ওপিলিয়াস ফ্লাওয়ার্স। তারপর এগুলো ফেমাস একটা লাইন পাই আমরা এই ট্র্যাজেডিতে, সেটা হচ্ছে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। তারপর এখানে যে মেইন ক্যারেক্টার সেটা হচ্ছে হ্যামলেট। হ্যামলেট নিজেই প্রোটাগনিস্ট ক্যারেক্টার, সে হচ্ছে প্রিন্স অফ ডেনমার্ক, ডেনমার্কের প্রিন্স। আর ট্র্যাজিক হিরো অফ দ্য প্লে, এই প্লের একটা ট্র্যাজিক হিরো হিসেবে রয়েছে। ক্লডিয়াস হচ্ছে অ্যান্টাগনিস্ট। আর ওল্ড হ্যামলেট পাই, ওল্ড হ্যামলেট হচ্ছে গোস্ট অফ হ্যামলেটস ফাদার। হ্যামলেট ফাদারের হচ্ছে গোস্ট হিসেবে এখানে অ্যাপিয়ারেন্স হয়। এই তো আরও কিছু ক্যারেক্টার আমরা পাবো, সেটা হচ্ছে আমরা সামারিতে দেখতে পাবো। তো চলুন বাংলা সামারিটা শুরু করা যাক। এলসিনোর দুর্গ ডেনমার্কের রাজপ্রাসাদের ঠিক লাগোয়। রক্ষী ফ্রান্সিস রাত্রিবেলায় পাহারা দিচ্ছিল সেখানে। শীতরাত্রির প্রচণ্ড ঠান্ডা, পুরো চামড়ার পোশাক ভেদ করে গায়ের চামড়া, মাংস, হাড় সব যেন দিত বসাতে চাইছে। গায়ের রক্ত হিম হবার জোগাড়। রাত্রে পাহারা দেবার ব্যাপারটা খুবই আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে রক্ষীদের কাছে। ভীতির কারণ অবশ্য একটাই, কয়েক রাত ধরেই দেখা যাচ্ছে যে একটা রহস্যময় প্রেতমূর্তি দুর্গ প্রাচীরে এসে দাঁড়াচ্ছে। সেই মূর্তিটা চুপচাপ তাকিয়ে থাকে রক্ষীদের দিকে। পাহারাদারদের মধ্যে যারা তাকে দেখেছে তারা সবাই বলছে যে কি যেন বলতে চায় এই রহস্যময় প্রেতমূর্তিটা, অথচ বলতে পারে না। রক্ষীদের কথা অনুযায়ী সেই মূর্তি দেখতে অবিকল প্রাক্তন রাজার মতো, যিনি মারা গেছেন অল্প কিছুদিন আগে। প্রতি রাতে ওই প্রেত মূর্তির দেখা পেয়ে রক্ষীরা ভয় পেয়ে ব্যাপারটা কানে তুলেছে হরেশিওর। হরেশিও ছিল মৃত রাজার পুত্র, হ্যামলেটের ঘনিষ্ঠ বন্ধু। এই আশ্চর্যজনক খবর শুনে খুবই বিস্মিত হয়েছেন হরেশিও। রক্ষীদের কথায় সত্য মিথ্যা যাচাই করতে তিনি নিজেই আজ দুর্গে এসেছেন রাতের বেলায় পাহারা দিতে। রাতের প্রহর নীরবে গড়িয়ে চলেছে, দুর্গের পেটাগড়িতে বেজে ওঠা ঘণ্টার আওয়াজের সাথে সাথে। হরিশিওর উদ্দেশ্য কিন্তু ব্যর্থ হয়নি। সেই সাথে সেই প্রতিমূর্তি আবার এসে দাঁড়ালো দুর্গ প্রাচীরে। হরিশিও নিজেও অবাক হলেন, হ্যামলেটের পিতা মৃত রাজার আদলের সাথে প্রতিমূর্তিটার অবিকল মিল রয়েছে। ঠিক তার পরদিনই তার বন্ধু হ্যামলেটকে সেই রহস্যময় প্রতিমূর্তির আগমনের কথা জানালেন হরিশিও। পিতার মৃত্যুকালে হ্যামলেট ছিলেন রাজধানীর বাইরে থেকে ফিরে আসার পর তিনি মায়ের মুখে শুনেছেন যে একদিন দুপুরে তার বাবা যখন বাগানে শুয়ে বিশ্রাম করছিলেন, এক বিষাক্ত সাপ সেই সময় ধ্বংসন করে তাকে, আর তার ফলেই তিনি মারা যান। বাবার এই অপঘাত মৃত্যুতে হ্যামলেট খুব দুঃখ পেলেন ঠিকই, কিন্তু তার চেয়ে বেশি মানসিক আঘাত পেলেন যখন তার বাবার মৃত্যুর পর কিছুদিন যেতে না যেতে কাকা ক্লডিয়াস তার বিধবা মা রানী গার্ট্রুডকে বিয়ে করে রাজা হয়ে বসলেন ডেনমার্কের সিংহাসনে। এই ব্যাপারটাকে দেশের লোকেরা খুশি মনে মেনে নিতে না পারলেও ভয়ে তারা মুখ বন্ধ করে রইল। বাবার মৃত্যুর ঠিক পরেই এই বিয়ে আর সিংহাসন অধিকারের ঘটনাকে কিছুতেই মনে প্রাণে বিশ্বাস করতে পারছেন না হ্যামলেট। আবার হদিসও করতে পারছেন না সত্যি কী ঘটেছিল। একটা সন্দেহের দোলা। তার বন্ধু হরেশিও ঠিক এই সময় তাকে শোনালেন সেই প্রতিমূর্তির নিয়মিত আগমনের কথা। সেই মূর্তিটা নাকি দেখতে ঠিক তার বাবার মতো। কথাটা শুনে হ্যামলেট স্থির করলেন যে তিনি নিজে দাঁড়াবেন সেই মূর্তির সামনে। সেদিন রাত প্রায় শেষের পথে বন্ধু হরেশিওর সাথে হ্যামলেট এলেন এলসিনোর দুর্গে পাহারা দিতে। সেই একই জায়গায় অন্যান্য দিনের মতো দেখা দিল প্রতিমূর্তিটা। সেটা চোখ পড়া মাত্রই হ্যামলেট চেঁচিয়ে উঠে বললেন, বাবা! ডেনমার্কের রাজা। তিনি চেঁচিয়ে ওঠার সাথে সাথে সেই প্রতিমূর্তিটা হাত নেড়ে ডাকলো তাকে। কিছু বুঝতে না পেরে তিনি তাকালেন হরেশিওর দিকে। তুমি নির্ভয়ে এগিয়ে যাও হ্যামলেট, তাকে আশ্বস্ত করে বললেন হরেশিও। উনি হাত নেড়ে তোমাকে ডাকছেন, মনে হয় উনি তোমাকে কিছু বলতে চান। মোহাচ্ছন্নের মতো পা ফেলে সামনের দিকে এগিয়ে গেলেন হ্যামলেট। তাকে অনুসরণ করে কিছু দূর যাবার পর তিনি নিশ্চিত হলেন যে এই প্রতিমূর্তিটা তার বাবারই। তিনি লক্ষ্য করলেন যে এই মূর্তিটার পরনে সেই একই পোশাক যা জীবিত অবস্থায় রাজা পরতেন। শুভ বা অশুভ যে রূপ
প্রেতাত্মাই আপনি হন না কেন, চিৎকার করে বলল হ্যামলেট। যেই রূপে আপনি আমার কাছে এসে থাকুন, আমি কথা বলতে চাই আপনার সাথে। আমাকে কিছু বলার থাকলে আপনি স্বচ্ছন্দে তা বলুন। রোজ রাত্রে আপনি কেন এইভাবে এখানে আসেন? চাপা স্বরে জবাব দিল সেই প্রতিমূর্তি হ্যামলেট। আমি তোমার নিহত বাবার প্রেতাত্মা। চিৎকার করে বলে উঠল হ্যামলেট। নিহত? কি বলছেন আপনি? উত্তর দিল প্রতিমূর্তি। আমার সব কথা আগে শুনো। তোমার কাকা ক্লডিয়াসই হত্যা করেছে আমায়। একদিন আমি যখন বাগানে শুয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলাম, সে সময় সবার নজর এড়িয়ে গাছের বিষাক্ত রস আমার কানে ঢেলে দেয় ক্লডিয়াস। আর ক্লডিয়াসের ওই চক্রান্তে তাকে সাহায্য করেছে আমার স্ত্রী, তোমারই গর্ভধারিণী গার্ট্রুড। এইসব কারণে আমি খুব অশান্তিতে আছি। হ্যামলেট, তুমি আমার একমাত্র সন্তান। সব কিছু তোমাকে বললাম। এই অন্যায়ের প্রতিবিধান তুমি করো। বিদায় বলে অদৃশ্য হয়ে গেল সেই প্রতিমূর্তি। আর বিস্ময়ে হতবাক হ্যামলেট তখন অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল দুর্গের ছাদের উপর। জ্ঞান ফিরে এলে তিনি বিশ্বাস করে প্রেতাত্মার মুখে শোনা সব কথা জানালেন বন্ধু হরিশীয় আর মার্সোলাস নামে এক রক্ষীকে। সেই সাথে এই প্রতিশ্রুতিও তিনি তাদের কাছ থেকে আদায় করলেন যে তারা কাউকে কিছু বলবেন না। যা দেখলাম আর তোমার কাছে যা শুনলাম তা সবই অদ্ভুত, মন্তব্য করলেন হরিশীয়। মৃত আত্মা কি বলতে পারে? আমাদের অজান্তে এই পৃথিবীতে এমন অনেক কিছু ঘটছে যা কোনো লক্ষ্য বা উদ্দেশ্য বা উল্লেখ বা ব্যাখ্যা বইয়ে নেই। হরিশীয়কে জানালেন হ্যামলেট। হ্যামলেটের মনে প্রচণ্ড প্রভাব ফেলেছে সেই রাতের ঘটনা। একবার সে নিজ মনে বলছে, বাবার প্রেতাত্মার মুখে যা শুনলাম তা কি সত্যি? সত্যি হলে অবশ্যই এর প্রতিবিধান আমাকে করতেই হবে। আবার পরীক্ষণে তার মনে হলো, শুধু প্রেতাত্মার মুখের কথায় বিশ্বাস করে প্রতিবিধান নেবার মতো একটা গুরুত্বপূর্ণ কাজ করা কি ঠিক হবে? এর চেয়ে হাতে নাতে যুক্তিগ্রাহ্য কোনো প্রমাণ কি সংগ্রহ করা যায় না, যাতে করে আমি নিশ্চিন্ত হতে পারি কাকার পাপ সম্পর্কে? হ্যামলেট পাগলের মতো হয়ে উঠলেন রাত দিন এই সব কথা চিন্তা করতে করতে ভেবে। রাজ্যের বৃদ্ধ মন্ত্রী পলোনিয়াসের একটি ছেলে ছিল, যার নাম লিয়ার্টিস, আর মেয়ের নাম অফেলিয়া। দেখতে অপরূপ সুন্দরী ছিল অফেলিয়া। অফেলিয়া যেমন মনে প্রাণে ভালোবাসত তরুণ হ্যামলেটকে, তেমনই হ্যামলেটও ভালোবাসতেন তাকে। রাজ্যের সবাই মেনেই নিয়েছিলেন যে হ্যামলেটের সাথে অফেলিয়ার বিয়ে হবে। হ্যামলেটের হাব ভাব কথাবার্তা অস্বাভাবিকতার লক্ষণ দেখা গেছে। সবার মুখে এই কথা শুনে খুবই চিন্তায় মাঝে পড়ে গেলেন পলোনিয়াস। হোক না হ্যামলেট রাজার ছেলে, কিন্তু বাবার মৃত্যুতে যিনি পাগল হতে বসেছেন সেই কথা জেনে কি আর তার সাথে মেয়ের বিয়ে দেওয়া যায়? আর বিয়ে দিলেও কি আর তার পরিণতি সুখের হবে? স্বাভাবিক কারণে এইসব চিন্তায় এসে দেখা দিচ্ছে পলোনিয়াসের মনে। হ্যামলেট পড়েছেন সমস্যায়। বাবার মৃত্যুর পরও মাকড়সা জালের মতো এক চক্রান্ত তাকে ঘিরে রেখেছে। সে কথা ঠিকই বুঝতে পেরেছেন তিনি, কিন্তু তা সত্ত্বেও তিনি কাউকে অপরাধী বা ষড়যন্ত্রের সাথে সরাসরি জড়িত বলে ধরতে পারছেন না। শেষে অনেক চিন্তাভাবনা করে এই সমস্যা সমাধানের হদিশ পেলেন তিনি। রাজা, রানী, পলোনিয়াস, অফেলিয়া সবার উপর আড়াল থেকে কড়া নজর রাখা দরকার। খুঁটিয়ে বিচার করা দরকার এদের সবার আচরণ, কথাবার্তা, কালচার। আর সেই কাজে সেই করতে পারে যাকে কেউ রাজ্যের মধ্যে আনবে না, অথচ সে সবার উপর নজর রাখতে পারবে। এই ভেবে হ্যামলেট এমন আচরণ করতে লাগলেন যেন তিনি সত্যি পাগল হয়ে গেছেন। হ্যামলেটের অদ্ভুত আচরণ আর পাগলাটে কথাবার্তা শুনে রাজপ্রাসাদের অধিবাসীরা সবাই খুব বিপন্ন হলেন। হ্যামলেটের পাগলামো কিন্তু নিছক পাগলামো নয়। অসংলগ্ন কথার ফাঁকে ফাঁকে তিনি এমন সব সরস অথচ তীক্ষ্ণ মন্তব্য ছেড়ে দেন, যার খোঁচায় রাজা, রানী, পলোনিয়াস সবাই তীব্র বেদনা পান মনে। আর ঠিক তখনই তাদের মনে প্রশ্ন জাগে, হ্যামলেট কি সত্যিই পাগল হয়ে গেছে না তো? এসব নিছক পাগলামির ভান না তো? এটা যদি পাগলামির ভানই হয়, তাহলে নিশ্চয়ই তার পিছনে কোনো বদ উদ্দেশ্য আছে। তাহলে সেই উদ্দেশ্যটা কী ধরনের? সে চিন্তাই জেগে ওঠে তাদের মনে। হ্যামলেটের এই ধরনের আচরণে সবচেয়ে বেশি ব্যথা পেল তার প্রেমিক অফেলিয়া। যেমন দেখতে সুন্দর অফেলিয়া, তেমনই সরল আর খোলামেলা মন তার। কখনো কুটিলতা ছায়া এখন পর্যন্ত তাকে আঁকড়ে ধরেনি। আর তাই হ্যামলেটের এই অস্বাভাবিক আচরণে সবচেয়ে বেশি কষ্ট পেল অফেলিয়া তার মনে। এভাবেই কেটে যাচ্ছে দিনগুলি। রাজার প্রেতাত্মার আর আবির্ভাব হয়নি অ্যালনিসোর দুর্গ প্রাকারে। হ্যামলেট কিন্তু কিছুতেই ভুলতে পারছে না এই ব্যাপারটা। বাবার মুখ থেকে শোনা সেই রাতের হতাশাজনক কথাবার্তাগুলো। তাকে অন্যায়ের প্রতিবিধান করতে বলেছেন বাবা সেই প্রতিমূর্তি। হ্যামলেট ঠিকই বুঝতে পেরেছেন কাদের অন্যায়ের কথা বলেছেন তার বাবা, কিন্তু তিনি ভেবে পাচ্ছেন না তিনি কিভাবে এই অন্যায়ের প্রতিবিধান করবে। অনেক ভেবে শেষমেশ তিনি এক বুদ্ধি বের করলেন। রাজপ্রাসাদে নাটকের অভিনয় করতে সে সময় শহরে এসে জুটেছে একদল অভিনেতা অভিনেত্রী। তিনি স্থির করলেন তাদেরই কাজে লাগাবেন রাজা রানীর মনোভাব যাচাই করতে। তাদের সাথে দেখা করে হ্যামলেট বললেন তিনি একটা নাটক লিখেছেন, যা তাদের দিয়ে তিনি অভিনয় করাতে চান রাজপ্রাসাদে। অভিনেতারা সবাই খুশি হলো তার কথা শুনে।
তাদের কাছে আনন্দের কথা যে যুবরাজের লেখা নাটকে তারা অভিনয় করবেন। অভিনেতারা যে তার লেখা নাটকে অভিনয় করতে রাজি সে কথা জেনে প্রাসাদে ফিরে এসে হ্যামলেট শুরু করলেন নাটক লিখতে। বিষয়বস্তু যদি জানা থাকে তাহলে কুশীলবদের মুখে সংলাপ বসাতে দেরি লাগে না। আর এক্ষেত্রে বিষয়বস্তু তো আগেই থেকেই স্থির হয়ে থাকে। বাবার প্রেতাত্মার মুখে সেই কাহিনী শুনেছিলেন হ্যামলেট, হুবহু তার আদলে লিখতে হবে নাটক। কিভাবে রাজাকে সরিয়ে সিংহাসন দখল করতে, রাজা ছোট ভাইয়ের সাথে রানীর চক্রান্ত, ঘুমন্ত রাজার কানে বিষ ঢেলে তাকে হত্যা করে শূন্য সিংহাসন দখল করা, এসবই থাকবে নাটকে। নাটক লেখা শেষ হলে হ্যামলেট তা পড়ে শোনালেন অভিনেতাদের। নাটকের কাহিনীটা তাদের খুবই পছন্দ হলো। তারা চুটিয়ে মহড়া দিতে লাগলেন। মহড়া চলতে চলতে নাটকের দিন ক্ষণ স্থির হয়ে গেল। নাটক অভিনয়ের দিন হ্যামলেট শুরুতেই রাজা রানীর খুব কাছে এসে বসলেন। সেখান থেকে পাত প্রদীপের আলোয় তিনি খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে লাগলেন তাদের হাবভাব। নাটক এগিয়ে যাওয়ার সাথে সাথে হ্যামলেট স্পষ্ট বুঝতে পারলেন নতুন রাজা ক্লডিয়াসের মুখখানা কেমন যেন বিবর্ণ হয়ে পড়ছে। এর কিছুক্ষণ বাদে বাগানে ঘুমন্ত রাজার কানে বিষ ঢেলে দেওয়া দৃশ্যটা যখন সামনে এলো তখন আর সহ্য করতে পারলেন না ক্লডিয়াস। আসন ছেড়ে উঠে তিনি চলে গেলেন প্রাসাদের ভেতরে। হ্যামলেটের এই নজর এড়ালো না যে তার মা রানী গার্ট্রুডও ভেতরে ভেতরে যথেষ্ট অস্থির হয়ে উঠেছেন। এবার আর কোনো সন্দেহ রইল না হ্যামলেটের মনে যে তার বাবা তাকে এই সমস্ত কথা বলেছেন তা সবই সত্যি। এবার নিশ্চিন্ত হয়ে নাটক দেখতে দেখতে স্থির করলেন হ্যামলেট অন্যায় প্রতিবিধান করার যে প্রতিজ্ঞা তিনি তার বাবার কাছে করে এসেছেন তা অবশ্যই তা পালন করবেন। বাবার হত্যাকারীদের সাথে তার যে সম্পর্কই থাকুক না কেন তিনি নিজ হাতে শাস্তি দিবেন তাকে। নাটক অভিনয় শেষে রাজা ডাকলেন অভিনেতাদের, প্রশংসা করলেন তাদের দলগত অভিনয়ের, সাথে সাথে পারিশ্রমিক ছাড়াও বকশিশ দিলেন তাদের। শেষে রাজা জানতে চাইলেন এই নাটকের রচয়িতাকে। রাজা অবাক হয়ে বুক কুঁচকালেন যখন তিনি শুনলেন তার ভাইপো হ্যামলেট লিখেছেন এই নাটক। তিনি খুব ধাক্কা খেলেন ভেতরে ভেতরে। এদিকে দিনে দিনে বেড়েই চলল হ্যামলেটের পাগলামি। রানী এবং মন্ত্রী পলোনিয়াসের সাথে পরামর্শ করে রাজা ক্লডিয়াস স্থির করলেন যে হ্যামলেটকে এ রাজ্যে রাখা মোটেও নিরাপদ নয়। যে করেই হোক তাকে অন্তত কিছুদিনের জন্য হলেও দেশের বাইরে পাঠাতে হবে। তার মা রানী গার্ট্রুড স্বয়ং দায়িত্ব নিলেন এই কাজের। ক্লডিয়াসের দুর্ভাবনাও কম নয় হ্যামলেটকে নিয়ে, কারণ যে করেই হোক হ্যামলেট জানতে পেরেছেন যে তিনি হত্যা করেছেন তার বাবাকে। এই পরিস্থিতিতে যে কোনো সাংঘাতিক ঘটনা ঘটে যেতে পারে যদি হ্যামলেট দেশে থাকে। মন্ত্রী পলোনিয়াসের লোক এসে হ্যামলেটকে জানালো বিশেষ কারণে রানী গার্ট্রুড দেখা করতে চান তার সাথে। পলোনিয়াস ওদিকে আবার গার্ট্রুডকে বললেন, রানীমা, হ্যামলেটের সাথে দেখা করার সময় আপনি খুব স্বাভাবিক আচরণ করবেন। তাকে বলবেন আপনি আর সইতে পারছেন না তার দুঃখ। আপনার কোনো ভয় নেই, আমি লুকিয়ে থাকবো আপনার ঘরের পর্দার আড়ালে। আমার লোক আছে তাকে খবর দিতে, এখনই এসে যাবেন তিনি। বলেই ঘরের পর্দার আড়ালে লুকালেন পলোনিয়াস। কিছুক্ষণ বাদে মা বলতে বলতে হাজির হলেন হ্যামলেট। মার কাছে জানতে চাইলেন কেন তিনি তাকে ডেকেছেন। আমি মনে খুব আঘাত পেয়েছি তোমার আচরণে, বললেন রানী। তুমি দুঃখ দিয়েছ বাবার মনেও। তা হতে পারে, মা বললেন হ্যামলেট। তবে শুধু আমি নয়, তুমিও দুঃখ দিয়েছ আমার বাবার মনে। হ্যাঁ, তবে তুমি খুশি করতে পেরেছো দেশের বর্তমান রাজাকে, যিনি আবার তোমার বর্তমান স্বামী। তুমি কি আমায় ভুলে গেছো হ্যামলেট, বললেন রানী। না, আমি তোমার মোটেও ভুলিনি, উত্তর দিলেন হ্যামলেট। মহান যিশুর নামে শপথ করে বলছি তোমায় আমি ভুলিনি। তুমি আমার গর্ভধারিণী মা, ডেনমার্কের রানী, আর এখন আমার বাবার ভাইয়ের স্ত্রী। কাঁদো কাঁদো গলায় বলে উঠলেন রানী হ্যামলেট। কেন তুমি এভাবে আমার সাথে কথা বলছো? তুমি স্থির হয়ে বসো মা, বললেন হ্যামলেট। আমি একটা দর্পণ রাখছি তোমার সামনে। দর্পণ অর্থাৎ তোমার যাবতীয় কল্যাণ, অন্যায় ও দুষ্কর্মের কথা শোনাবো তোমায়। সে সব শুনলেই তুমি বুঝতে পারবে আসল চরিত্রটা কি। সেই সাথে এও বুঝতে পারবে কেন আমি তোমার সাথে এরূপ আচরণ করছি। ছেলে কথা শুনে ভয় পেয়ে উঠে বসলেন রানী। তুই কি আমার হত্যা করতে চাস হ্যামলেট? ওরে কে আছে আমার পাশে? রানীর আর্তনাদ শুনে পর্দার আড়াল থেকেই বললেন পলোনিয়াস। ভয় নেই রানীমা। পর্দার আড়াল থেকে পুরুষের গলা ভেসে আসছে দেখে হ্যামলেট ধরেই নিলেন যে তার কাকা ক্লডিয়াস লুকিয়ে আছেন সেখানে। একথা মনে হতেই তিনি খাপখোলা তলোয়ার হাতে ঝাঁপিয়ে পড়লেন পর্দার উপর, যার আড়ালে লুকিয়েছিলেন পলোনিয়াস। সজোরে সে তলোয়ার বসিয়ে দিলেন পলোনিয়াসের বুকে। পলোনিয়াস আর্তনাদ করে লুটিয়ে পড়লেন মেঝেতে। চারদিকে ভেসে যেতে লাগলো রক্ত। হা হা, এই ব্যাপার! আমি তো ভেবেছি পর্দার আড়ালে লুকিয়ে চেঁচাচ্ছে একটা ইঁদুর। বলেই পাগলামির ভান করে হাসতে লাগলেন হ্যামলেট। দেখতে দেখতে এই খবর চারদিকে ছড়িয়ে পড়লো যে মায়ের সাথে দেখা করতে গিয়ে হ্যামলেট নিজ হাতে হত্যা করেছেন মন্ত্রীকে। এই খবর শুনে ভয়
ভয়ে থরথর করে কেঁপে উঠল প্রাসাদের সবাই। ভয়ের কারণ একটাই, পাগলামিতে পেয়েছে হ্যামলেটকে। কে বলতে পারে পাগলামির মুখে কখন কি করে বসবেন হ্যামলেট। দেশে মানুষ ভালোবাসে হ্যামলেটকে, তাই ইচ্ছে সত্ত্বেও রাজা ক্লডিয়াস এতদিন পর্যন্ত কখনো চেষ্টা করেনি তাকে মেরে ফেলার। তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন, যে কোনো ছুতোয় হ্যামলেটকে দেশের বাইরে পাঠিয়ে তাকে হত্যা করার। আচমকা সেই সুযোগ এসে গেল ক্লডিয়াসের হাতে, যখন হ্যামলেটের হাতে মারা গেলেন মন্ত্রী পলোনিয়াস। ভাইপোর জন্য যেন রাতে তার ঘুম হচ্ছে না, এরূপ ভাব দেখিয়ে ক্লডিয়াস পরামর্শ দিলেন তার ভাইপোকে অকারণে পলোনিয়াসকে হত্যা করে যে অন্যায় তিনি করেছেন, দেশবাসীর মন থেকে তা মুছে ফেলতে গেলে বেশ কিছুদিন তার বিদেশে গিয়ে কাটিয়ে আসা উচিত। সেদিক থেকে বিবেচনা করলে ইংল্যান্ডই তার পক্ষে আদর্শ জায়গা। তার প্রেমিক অফেলিয়ার বাবা পলোনিয়াস শুধু এই কারণে তাকে মেরে ফেলার জন্য মনে মনে খুব অনুতপ্ত হ্যামলেট। অফেলিয়া মনে প্রাণে ভালোবাসে হ্যামলেটকে, সেদিক থেকে কখনো কুটিলতা বা লোক দেখানো ভাব নেই অফেলিয়ার মনে। শেষ পর্যন্ত সে হ্যামলেটের হাতেই মারা গেলেন তার বাবা। অফেলিয়া চোখের জল ফেলতে ফেলতে ভাবে তার বাবার কথা। তার মনকে সে কিছুতেই মানাতে পারে না। হ্যামলেট বুঝতে পারলেন পাগলামোর ভান করতে গিয়ে পলোনিয়াসকে খুন করে তিনি খুবই ভুল করেছেন। এই ভুল শুধরানোর জন্য ক্লডিয়াসের ইচ্ছে মতো ইংল্যান্ডে যাওয়া ছাড়া তার সামনে আর কোনো রাস্তা নেই। ক্লডিয়াসকে তিনি জানালেন ইংল্যান্ডে যেতে কোনো আপত্তি নেই তার। ক্লডিয়াস মনে মনে হাসলেন ভাইপোর কথা শুনে। ভাইপোর ইংল্যান্ডে যাওয়ার সব ব্যবস্থাই করে দিলেন ক্লডিয়াসে, সেই সাথে তার কয়েকজন বিশ্বস্ত অনুচরকেও সঙ্গে দিলেন। এবার ক্লডিয়াস ব্যবস্থা নিলেন পথের কাঁটা সরাবার। সেই সময় ইংল্যান্ড ছিল ডেনমার্কের অনুগত। তিনি একটা চিঠি লিখলেন ইংল্যান্ডের রাজাকে। তাতে লেখা ছিল, হ্যামলেট ইংল্যান্ডের মাটিতে পা দেওয়ার সাথে সাথে তিনি যাকে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। ক্লডিয়াসের যে সমস্ত বিশ্বস্ত অনুচরেরা হ্যামলেটের সাথে যাচ্ছিল তাদেরই একজনের হাতে চিঠিটা তুলে দিলেন তিনি। কিন্তু এ কাজে সফল হলেন না ক্লডিয়াস। জাহাজে করে ইংল্যান্ডে যাবার পথে চিঠিটা হস্তগত হলো হ্যামলেটের। চিঠিতে তিনি নামটা কেটে দিয়ে সেই জায়গায় পত্রবাহক আর তার সঙ্গীর নাম লিখে যথাস্থানে চিঠিটা রেখে দিলেন হ্যামলেট। এদিকে ইংল্যান্ডে পৌঁছাবার আগে মাঝদরিয়ায় একদল জলদস্যু এসে আক্রমণ করলো তাদের জাহাজ। জলদস্যুরাও জাহাজে করে এসেছিল। খোলা তলোয়ার হাতে হ্যামলেটে ঝাঁপিয়ে পড়লেন তাদের জাহাজে। যাকে সামনে পেলেন তাকেই কচুকাটা করলেন। হ্যামলেটের সহগামী ক্লডিয়াসের বিশ্বস্ত অনুচরেরা কিন্তু তার বিপদে এগিয়ে এলো না। হ্যামলেটকে একা ফেলে এই ফাঁকে তারা নিজেদের জাহাজ নিয়ে পালিয়ে গেল। একা একা জলদস্যুদের সাথে লড়াই করে তিনি শেষে বন্দী হলেন তাদের হাতে। তারা আগেই মুগ্ধ হয়েছিলেন হ্যামলেটের সাহস আর বীরত্ব দেখে। এরপর যখন তারা শুনল যে ডেনমার্কের যুবরাজ হ্যামলেট, তখন তারা নিজেদের জাহাজে চাপিয়ে হ্যামলেটকে নামিয়ে দিল ডেনমার্কের সমুদ্র উপকূলে। তারপর জলদস্যুরা সবাই চলে গেল। হ্যামলেট দেশে ফিরে গিয়ে দেখলেন বাবার শোকে তার প্রেমিক অফেলিয়া সত্যি সত্যি পাগল হয়ে গেছেন। তিনি শুনতে পেলেন মনের দুঃখে অফেলিয়ার স্নান, খাওয়া দাওয়া, ঘুম সবই বিসর্জন দিয়েছেন। সময় মতো সে বাড়িতেও যায় না। দিনরাত হয় সে তার বাবার কবরের উপর পড়ে থাকে, নতুবা আপন মনে গান গেয়ে গেয়ে কবরের চারপাশে ঘুরে বেড়ায়। তার খুশি মতো আশেপাশের গাছ থেকে ফুল পেড়ে কবরের উপর ছড়িয়ে দেয় সে। কেউ কবরখানায় এলে তার হাতে ফুল তুলে দিয়ে বলে, দাও, কবরের উপর ছড়িয়ে দাও। অফেলিয়ার জন্য খুব অনুতপ্ত হলেও হ্যামলেটের করার কিছু নেই, কারণ তার মতো তিনি নিজেও অসহায়। হ্যামলেটেরই সমবয়সী পলোনিয়াসের ছেলে লিয়ার্টিস, সেও হ্যামলেটের মতো ওস্তাদ তলোয়ার লড়াইয়ে। অল্প কিছুদিন আগে লিয়ার্টিস ফ্রান্সে গিয়েছিল। সেখান থেকে ফিরে এসে সে শুনল পাগলামির ভান করে তার বাবাকে হত্যা করেছে। হ্যামলেট আর তার বোন অফেলিয়া পাগল হয়ে গেছে সেই শোকে। সবকিছু শুনে তিনি হ্যামলেটের ওপর বেজায় রেগে গেলেন। সুযোগ বুঝে সেই রাগকে আরও উস্কিয়ে দিলেন ক্লডিয়াস। তিনি লিয়ার্টিসকে বললেন, তোমার বাবা ছিলেন আমার অনুগত, খুবই বিশ্বস্ত এক মন্ত্রী। তার মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নিতে হবে, তবেই শাস্তি পাবে তার আত্মা। সেই সাথে দেশের মানুষও পরিচয় পাবে তোমার পিতৃভক্তির। মায়ের সামনে পাগলামোর ভান করে অন্যায়ভাবে সে খুন করেছে তোমার বাবাকে। এখন তোমার একমাত্র কর্তব্য হ্যামলেটের অপরাধের জন্য তাকে যথাচিত শাস্তি দেওয়া। তবে মনে রেখো, উত্তেজিত হয়ে কোনো কাজ করো না, তাতে বিপদের সম্ভাবনা আছে। দেশের মানুষ এখনো ভালোবাসে হ্যামলেটকে। এবার তুমি ভেতরে ভেতরে তৈরি হও প্রতিশোধ নেবার, আর আমার উপর ছেড়ে দাও পুরো ব্যাপারটা। ব্যবস্থা যা করার আমিই করব। এবার রাজা ক্লডিয়াস এক নতুন মতলব আঁটলেন হ্যামলেটকে হত্যা করার। তিনি আয়োজন করলেন তার রাজ্যের ভেতর এক তলোয়ার প্রতিযোগিতায়। হ্যামলেট ও লিয়ার্টিস উভয়ই ভালো তলোয়ারবাজ হিসেবে পরিচিত ছিলেন দেশের অল্প বয়সী যুবকদের কাছে। ক্লডিয়াস স্থির করলেন হ্যামলেটকে মেরে ফেলতে তার এই খ্যাতিকেই তিনি কাজে লাগাবেন। প্রতিযোগিতায় যে তলোয়ার ব্যবহৃত হয় তার ফলাদাতে বহুতা, অর্থাৎ কিন্তু ক্লডিয়াসটিকে বোঝালেন যে তার ও হ্যামলেটের উভয়ের হাতেই থাকবে ধারালো তলোয়ার, যার ফলা হবে খুবই ছুচালো।
আর লিয়ার্টিসের তলোয়ার 2 ধারে আর ফলার মারাত্মক বিষ মিশিয়ে রাখবেন তিনি। সেই বিষ এমনই তীব্র হবে যে যার সংস্পর্শে এলেই মৃত্যু অবধারিত। এছাড়া হ্যামলেটের মৃত্যুকে নিশ্চিন্ত করার জন্য অন্য ব্যবস্থাও তিনি করেছেন বলে জানালেন ক্লডিয়াস। তলোয়ারের আঘাত যদি হ্যামলেটের মৃত্যু না হয়, তার ফলে মৃত্যুকে ত্বরান্বিত করতে তার জন্য নির্দিষ্ট শরবতের সাথে মেশানো থাকবে বিষ, এই আশ্বাসও তিনি দিলেন লিয়ার্টিসকে। খেলার ফাঁকে যখন হ্যামলেটের তেষ্টা পাবে তখন যাতে বিষ মিশানো শরবত তার হাতে তুলে দেওয়া হয় সেই ব্যবস্থাও করে রাখবেন তিনি। পলিনিয়াসের মৃত্যুর জন্য হ্যামলেটের উপর যত রেগে থাকুক, লিয়ার্টিস সে কিছুতেই মন থেকে মেনে নিতে পারছে না যে তলোয়ার খেলতে খেলতে এইভাবে তাকে মেরে ফেলার জন্য ক্লডিয়াসের পরিকল্পনাকে। এই কাজ করতে বিবেকে বাধছে তার। ঠিক সেই সময়ে এক আকস্মিক দুর্ঘটনায় মারা গেল তার প্রিয় বোন অফেলিয়া। এবার ক্লডিয়াস সুযোগ পেলেন লিয়ার্টিসের মন থেকে বিবেকের বাধা মুছে ফেলার। ঘটনাটা এভাবেই ঘটল। পাগল হবার পরেও কিন্তু অফেলিয়া ভুলতে পারেনি হ্যামলেটকে। একদিন কেন জানি তার মনে হলো এই হ্যামলেটের সাথে বিয়ে হবে তার। কথাটা মনে হতে সে নিজেকে ফুলমালা সাজিয়ে ওই সাজে নদীর ধারে হাজির হলো। হঠাৎ কি খেয়াল হলো তার, নদীর ধারে একটা গাছে উঠল অফেলিয়া। বাড়িয়ে দেওয়া হাতের মতো গাছের এই ফলকা ডাল এগিয়ে এসেছিল নদীর ওপর। অফেলিয়া সেই ডালে চেপে বসল। অফেলিয়ার ভার সইতে পারল না সেই ফলকা ডাল, মাছু করে ভেঙে গেল আর সেই সাথে অফেলিয়া পড়ে গেল জলে। খরস্রোতা সেই নদীর জলে পড়তে না পড়তে অফেলিয়া তলিয়ে গেল অতলে। পরদিন তার মৃতদেহ ভেসে উঠতে সবার আগে লিয়ার্টিসের কানে এলো সে খবর। নদীর ধারে গিয়ে তিনি দেখলেন যে তার পাগলি বোনের মৃতদেহর পরনে রয়েছে বিয়ের কোণে সাজতে হয়তো বেচারির স্বাদ হয়েছিল বিয়ের আগে। বিয়ের সাজ কথাটা ভেবে একটা চাপা দীর্ঘশ্বাস ফেললেন লিয়ার্টিস। রাজধানীতে ফিরে এসে অফেলিয়ার মৃত্যুর কথা শুনে ভেঙে পড়লেন হ্যামলেট নিজেও। হ্যামলেট স্থির করলেন প্রেমিককে সমাধি দেওয়ার সময় তিনি উপস্থিত থাকবেন। বন্ধু হোরাসিওর সাথে দেখা করে তারই সাথে সমাধিস্থলে চলে গেলেন তিনি। সেই সময় কবর খুঁড়তে খুঁড়তে 2 জন মজুর আনমনে ভালোবাসার গান গাইছিল। তা শুনে হোরাসিওর দিকে তাকিয়ে হ্যামলেট বললেন, দেখেছে হোরাসিও, কি আশ্চর্য ব্যাপার, এমন ভালোবাসার গান মানুষ কি কবর খুঁড়তে খুঁড়তে গাইতে পারে? হোরাসিও উত্তর দিলেন, বন্ধু, এই খুবই স্বাভাবিক ব্যাপার। ওদের জীবনের বেশিরভাগ কেটে গেছে কবর খুঁড়তে খুঁড়তে, তাই ওরা ভুলে গেছে মৃত্যু শোক বা কবরের অন্ধকারে থাকা বিভীষিকাকে। সাধারণ মানুষের মতো মৃত্যুর ব্যাপারে যদি তাদের কোনো অনুভূতি থাকতো তাহলে এই কাজ তারা কখনোই করতে পারতো না। হ্যামলেটে গিয়ে সে মাটি কাটা মজুরদের একজনকে জিজ্ঞেস করলেন যে কবরটা খুঁড়ছো তা কি কোনো পুরুষের জন্য? এক ঝলক হ্যামলেটের দিকে তাকিয়ে জবাব দিল লোকটি, আজ্ঞে হুজুর, তা নয়। তাহলে কি কোনো নারীর জন্য? জানতে চাইলেন হ্যামলেট। লোকটি উত্তর দিল, না, তাও নয়। অবাক হয়ে বললেন হ্যামলেট, তাহলে কার জন্য খুঁড়ছো কবরটা? দার্শনিকের মতো জবাব দেয় লোকটি। যার জন্য কবর খুঁড়ছি তার এখনো শুধু একটাই পরিচয়, মৃতদেহ। তবে একদিন সে ছিল অপরূপ সুন্দরী কম বয়সী এক নারী। তার কথা শেষ হতে হতেই অফেলিয়ার মৃতদেহ নিয়ে এখানে হাজির হলেন তার বড় ভাই লিয়ার্টিস, সাথে রাজা ক্লডিয়াস আর রানী গার্ট্রুড। দূর থেকে তাদের দেখতে পেয়ে হ্যামলেট আর হোরাসিও পড়লেন কিছুটা দূরে এক সমাধিস্তম্ভে লুকিয়ে। অফেলিয়ার কবরে শোয়াবার পর উপস্থিত সবাই নিয়মানুযায়ী তার কবরের উপরে ছড়িয়ে দিল 3 মুঠো মাটি। প্রিয় ছোট বোনটিকে শেষ বিদায় জানাবার সময় নিজেকে আর স্থির রাখতে পারল না লিয়ার্টিস। কান্নায় ভেঙে পড়ল সে। তার সেই বুক ফাটা কান্না শুনে নিজেকে লুকিয়ে রাখতে পারলেন না হ্যামলেট। ছুটে এসে দাঁড়ালেন লিয়ার্টিসের সামনে। হাত পা নেড়ে পাগলের মতো অঙ্গভঙ্গি করে লিয়ার্টিসকে বললেন, হ্যামলেট, বৃথাই তুমি কান্নাকাটি করছো তোমার বোনের জন্য। তার প্রতি আমার যে ভালোবাসা, তোমার ওই ভালোবাসা তার কাছে কিছুই না। অফেলিয়ার জন্য তুমি কি একটা গোটা কুমির খেতে পারো? না, তুমি পারো না, কিন্তু আমি পারি। তুমি কি কবরের ভেতর তার পাশে শুয়ে থাকতে পারবে? না, তুমি পারবে না, কিন্তু আমি পারি। চরম মুহূর্তে হ্যামলেটের এইরূপ ব্যবহারে প্রচণ্ড উত্তেজিত হলো লিয়ার্টিস। খাপ থেকে তলোয়ার বের করে সে ছুটে গেল হ্যামলেটের দিকে। সাথে সাথে তার হাত ধরে টেনে তাকে শান্ত করলেন রাজা ক্লডিয়াস। তিনি লিয়ার্টিসের কানের কাছে মুখ নিয়ে বললেন, আহ লিয়ার্টিস, কি করছো তুমি? জানি তো ওর মাথায় ঠিক নেই। হ্যামলেট আর সুস্থ নয়, পুরোপুরি পাগল হয়ে গেছে। ও কি লাভ পাগলের সাথে ঝগড়া করা? রাজা সম্মান রাখতে লিয়ার্টিস তার তলোয়ার ঢুকিয়ে দিল খাপে। এবার রাজা তাকে বললেন, আমার পরিকল্পনার কথা মনে করে মনটা শান্ত রাখো লিয়ার্টিস, নিজেকে সংযমী রাখো চরম শোকের মুহূর্তেও। দেখতে দেখতে তলোয়ার প্রতিযোগিতার দিন এগিয়ে এলো। অবশ্য তার আগে হ্যামলেট সাক্ষাৎ করেছেন লিয়ার্টিসের সাথে। অফেলিয়ার সমাধিস্থলে তার আচরণের জন্য তিনি ক্ষমা চেয়েছেন লিয়ার্টিসের কাছে। হয়তো হ্যামলেট এই ব্যাপারে খুব বিলম্ব করায় তিনি আর কিছুই বললেন না তাকে।
সারা রাজ্যের মানুষ এসে ভেঙে পড়েছে হ্যামলেট আর লিয়ার্টিসের তলোয়ারবাজি দেখতে। তারই মাঝে সবার নজর এড়িয়ে তলোয়ারবাজির নিয়ম ভঙ্গ করে দুই প্রতিযোগীর জন্য এমন তলোয়ার রেখেছেন যা দুদিক খুরের মতো ধারালো আর ফলাটাও চুচালো। রাজা ক্লডিয়াস তার পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে লিয়ার্টিসের তলোয়ারের দুধারে ও ফলা তীব্র বিষ মাখিয়ে রেখেছেন তিনি। সেই বিষ একবার রক্তে মিশলে মৃত্যু নিশ্চিত। এর পাশাপাশি তিনি হ্যামলেটের জন্য তৈরি করে রেখেছেন বিষের মেশান শরবত। লড়াই করতে করতে হ্যামলেট যখন ক্লান্ত হয়ে পড়বে তখন সেই বিষ মেশানো শরবত যাতে তার হাতে তুলে দেওয়া হয় সেই ব্যবস্থাও তিনি করে রেখেছেন। রাজা ক্লডিয়াস মঞ্চের উপর বসেছেন তার নির্দিষ্ট আসনে, আর রানী গার্ট্রুড বসেছেন তার পাশে। পদমর্যাদা অনুযায়ী মন্ত্রী পরিষদ আর সেনাপতিরা বসেছেন তাদের পাশে। রাজ্যের মানুষ ভিড় করে দাঁড়িয়েছে মঞ্চের সামনে আর দিকে। তলোয়ারবাজি শুরু হবার আগে অফেলিয়ার জন্য হ্যামলেটের মনে জেগে ওঠে গভীর অনুতাপ। তিনি লিয়ার্টিসের দুহাত ধরে বললেন, বন্ধু লিয়ার্টিস, অতীতে আমি যদি কোনো অন্যায় বা ভুল ত্রুটি করে থাকি তাহলে এই মুহূর্তে সেসব ভুলে যাও তুমি। মনে রেখো, সেই দিনে হ্যামলেট কিন্তু আজকের মতো স্বাভাবিক মানুষ ছিল না। তখন সে ছিল পুরোপুরি উন্মাদ। পুরনো বন্ধুত্বের দোহাই দিয়ে তোমায় বলছি, তুমি ভুলে যাও সেই দিনের উন্মাদ হ্যামলেটকে। আমার মনে আর কোনো ক্ষোভ নেই তোমার প্রতি, বলল লিয়ার্টিস। আজ থেকে তুমি আর আমি আগের মতোই বন্ধু। সুরভর্তি পান পড়তে রাজা ক্লডিয়াস চুমুক দেওয়ার সাথে সাথে দামামা আর ভিড়ি বেজে উঠল চারদিক থেকে। তার সাথে তাল দিয়ে শুরু হলো দুই পুরনো বন্ধুর তলোয়ারবাজি। এই প্রতিযোগিতায় চলিত নিয়ম ছিল, এই প্রতিযোগীরা কেউ কাকে আঘাত করবে না। হ্যামলেট খেলতে লাগলেন সেই নিয়ম মেনে, কিন্তু লিয়ার্টিসের উদ্দেশ্য ছিল ভিন্ন। হ্যামলেটকে জোরদার আঘাত করার জন্য মঞ্চ থেকে বারবার তাকে ইশারা করছেন রাজা ক্লডিয়াস। লিয়ার্টিস ভেবে পাচ্ছে না, যেখানে নিয়ম মেনে খেলছেন হ্যামলেট সেখানে সে কি করে নিয়ম ভাঙবে। আর সে ভাবে হ্যামলেটকে আঘাত করতে বিবেকে লাগছে তার। খেলার মাঝে এ সময় লিয়ার্টিসকে কুণ্ঠাসা করে ফেললেন হ্যামলেট। ফলে বিবেকের বাধা ভুলে গিয়ে ক্রমশ উত্তেজিত হতে লাগলেন লিয়ার্টিস। খেলার প্রথম রাউন্ড শেষ হবার পর মার কাছে এসে দাঁড়ালেন ক্লান্ত হ্যামলেট। ক্লডিয়াসের দিকে তাকিয়ে বললেন, রানী, হ্যামলেট তৃষ্ণার্ত, তাকে শরবত দাও। ঠিক এই সুযোগের অপেক্ষায় ছিলেন ক্লডিয়াসে। সাথে সাথে তিনি বিষ মেশানো শরবতের গ্লাস রানীর হাতে তুলে দিলেন, কিন্তু রানী সেই গ্লাস হ্যামলেটের হাত দেবার পূর্বে বেজে উঠল দ্বিতীয় রাউন্ড শুরুর বাজনা। সাথে সাথে মাঠ থেকে ছিটকে এসে হ্যামলেট দাঁড়ালেন খেলার জায়গায়। সেখান থেকে চেঁচিয়ে মাকে বললেন খেলা শেষে তিনি শরবত খাবেন। শুরু থেকে একইভাবে খেলা দেখতে দেখতে ক্লান্ত হয়েছেন রানী, তাই শরবতের গ্লাসটা রাজাকে ফিরিয়ে না দিয়ে তিনি নিজে কয়েক চুমুকে খেয়ে ফেললেন শরবতটুকু। ক্লডিয়াস স্বপ্নেও ভাবেনি এরূপ ঘটনা ঘটতে, কিন্তু তখন আর কিছুই করার নেই। ক্লডিয়াস একমনে খেলা দেখতে লাগলেন বুকে একরাশ উত্তেজনা নিয়ে। দ্বিতীয় রাউন্ড চলার সময় হ্যামলেটকে তাতিয়ে তুলতে ইশারা করলেন ক্লডিয়াস। সাথে সাথে তলোয়ার দিয়ে হ্যামলেটকে জোর আঘাত করল লিয়ার্টিস। বন্ধুকে লক্ষ্য করে হ্যামলেট বললেন, এ কি করছো? তুমি কি খেলা নিয়ম ভুলে গেছো? আমি খুব দুঃখিত, বলল লিয়ার্টিস। উত্তেজিত ছিলাম বলে আমার খেয়াল ছিল না। কিন্তু কিছুক্ষণ বাদে বিষ মাখানো তলোয়ার দিয়ে হ্যামলেটের গায়ে আবার আঘাত করল লিয়ার্টিস। এবার আর ধৈর্য রইল না হ্যামলেটের, তিনিও তার তলোয়ার দিয়ে আঘাত করলেন লিয়ার্টিসকে। হ্যামলেটের শরীর থেকে রক্ত ঝরছিল লিয়ার্টিসের আঘাতের পর থেকেই। তার মতলব হাসিল হয়েছে দেখে চেঁচিয়ে বলে উঠলেন, লড়াই থামাও এখনই। কিন্তু লড়াই বন্ধ করা বাজনা বেজে ওঠার আগেই হ্যামলেট তার তলোয়ারের আঘাত ফেলে দিলেন লিয়ার্টিসের হাতে তলোয়ার। লিয়ার্টিসের তলোয়ারটা মাটিতে পড়ে যেতেই সেই বিষমাখানো তলোয়ারটা তুলে নিয়ে হ্যামলেট বসিয়ে দিলেন রানীকে এলিয়ে পড়তে দেখে মঞ্চে উপস্থিত সবাই চেঁচিয়ে উঠে বললেন, বেহুশ হয়ে পড়েছেন রানী। জ্ঞান লোপের ঠিক পূর্ব মুহূর্তে রানী টের পেলেন যে শরবত তিনি খেয়েছেন তাতে মেশানো ছিল বিষ। তিনি চেঁচিয়ে বললেন, আমি মারা যাচ্ছি, তোমার শরবতে বিষ মিশানো ছিল হ্যামলেট, আমি চললাম। হ্যামলেট অবাক হয়ে তাকালেন তার মায়ের দিকে। ঠিক সে সময় বলে উঠল লিয়ার্টিসে, শুনো বন্ধু হ্যামলেট, আর কিছুক্ষণ বাদে তুমি আর আমি দুজনে চিরকালের মতো ছেড়ে যাবো এই পৃথিবী। তোমাকে মেরে ফেলার জন্য রাজা নিজে বিষ মাখিয়েছিলেন আমার তলোয়ারে। আমাদের দুজনের রক্তেই বিষে মিশে গেছে সেই বিষ। বন্ধু বিদায় বলতে বলতে এলিয়ে পড়ল লিয়ার্টিস। সীমাহীন ক্রোধে তখন সত্যি উন্মাদ হয়ে পড়েছেন হ্যামলেট। বীজ মাখানো তলোয়ারটা তুলে নিয়ে তিনি এসে দাঁড়ালেন মঞ্চে। কেউ কিছু বোঝার আগে সেই তলোয়ারটা তিনি জোরে বসিয়ে দিলেন ক্লডিয়াসের বুকের ভেতরে। তুমি ছড়িয়েছ এই বিষ, তাই তোমাকে সেটা ফিরিয়ে দিলাম, চেঁচিয়ে বলে উঠল হ্যামলেট। রাজা, রানী, ক্লডিয়াস সবাই এখন মৃত। যে অন্যায়ের প্রতিবিধান চেয়েছিলেন বাবার
প্রতিমূর্তি, সেটাই করেছেন হ্যামলেট। কিন্তু এবার তার মাথা ঘুরতে শুরু করেছে, টলছে তার পা। হ্যামলেট বুঝতে পারলেন তার মৃত্যুর নিকটেই। কিছুক্ষণ বাদেই তিনি মাটিতে ঢলে পড়লেন, সাথে সাথে ছুটে এলেন তার পুরনো বন্ধু হোরেশিও। হ্যামলেটের মাথাটা তুলে নিলেন নিজের কোলে। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে কোনো মতে মুখ তুলে বললেন হ্যামলেট, সবাইকে ডেনমার্কের হতভাগ্য যুবরাজের কাহিনী শোনাবার জন্য একমাত্র তুমিই বেঁচে রইলে হোরেশিও।